কেউ কি এসেছেন? কোনো বন্ধুকেই তো সাথে দেখতে পাচ্ছি না। প্রিয়াঙ্কা এসেছে। হাই প্রিয়াঙ্কা, হ্যাপি নিউ ইয়ার। আমার কথা শোনা যাচ্ছে? স্বাতী দাশগুপ্ত এসছে। হাই স্বাতী, হ্যাপি নিউ ইয়ার। আমার কথা কি শোনা যাচ্ছে? একটুখানি যদি কেউ লিখে দাও তো খুব সুবিধে হয়। বেস্ট অফ লাক লিখছে প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ। কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো একটুখানি অপেক্ষা করে নিই আরো কয়েকজন বন্ধুর জন্যে। ধ্রুবজ্যোতি দি এসছে, ধন্যবাদ ধ্রুবজ্যোতি দি। প্রিয়াঙ্কা লিখছে খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে। ধন্যবাদ। তো আমি কি শুরু করে দেব? তৃষা এসেছে। হাই তৃষা, হ্যাপি নিউ ইয়ার। আমি কি শুরু করতে পারি? প্রিয়াঙ্কা একটুখানি বলো বা তৃষা বলো, তাহলে আমি শুরু করে দেব। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেবশ্রী কর। আজকে ফ্রেন্ডস ক্লাবের আমন্ত্রণে এখানে নতুন বছরের প্রথম লাইভ অনুষ্ঠান করতে এসেছি। ফ্রেন্ডস ক্লাবের কর্ণধার প্রিয়াঙ্কা দাসের আমন্ত্রণ পেয়ে প্রিয়াঙ্কাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাই। ফ্রেন্ডস ক্লাবের কাছের দূরের সমস্ত বন্ধুদের নতুন বছরের শুভকামনা, ভালোবাসা, হার্দিক অভিনন্দন এবং এক সূত্রে বেঁধে থাকার অঙ্গীকার জানাই। নতুন আশা, নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। ভয়ঙ্কর 2020 পেরিয়ে আমরা সবেমাত্র 21-এ পা দিয়েছি। পরম পিতার কাছে এটাই একান্ত কাম্য, নীলিমার নীলে হেমন্তের সোনালি ডাকের শীষে সারা বেলা মাতাল হাওয়া যেমন করে ভাসে, তেমন করে সবার জীবন কাটুক আনন্দ আর উচ্ছ্বাসে। একটি সুন্দর সুস্থ রোগহীন পৃথিবীতে নতুন সূর্যোদয়ের প্রতীক্ষায় আছি। শুরুতেই আমি আমার প্রাণের ঠাকুর জীবন দেবতা রবি ঠাকুরের ভাষায় প্রার্থনা জানাচ্ছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই কৃত্রিম
অর্থ সর্বস্ব স্বার্থপরতার যুগে দাঁড়িয়ে এটাই বোধহয় আমাদের সবার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। তাহলে মনে হয় নিকষ অন্ধকার থেকে আলোকের উৎসধারার সন্ধান মিলবে। কি বলেন বন্ধুরা? এবারে আমি একটি নজরুল ইসলামের কবিতা বলবো। নজরুল মানেই সমতা, একতা, প্রতিবাদের আরেক নাম বলেই আমরা নজরুলকে আখ্যায়িত করেছি। বিদ্রোহী বলে নজরুলকে আমরা স্ট্যাম্প দিয়েছি। কিন্তু তা ছাড়াও নজরুলের আরও অনেক পরিচয় আমরা পাই তার বৈচিত্র্যময় লেখনী সম্ভার থেকে। আমি যে কবিতাটি এবারে বলবো সেটি ছোটদের জন্যে, ছোটদের নিয়ে লেখা। কারোর বাড়িতে যদি ছোটরা থাকে ডেকে শোনাতে পারেন, ওরা খুব মজা পাবে। নজরুলের যেমন বলবার ধরন ঠিক তেমনিভাবেই বলা। রবি ঠাকুর তো ঋষির মতো, তিনি বলে গেছেন, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে পটি ছোট ছোট প্রাণগুলো, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ। আর নজরুল বললেন যে না, ছোটরা হচ্ছে আগুনের ফুলকি, তারাই ভবিষ্যৎ আগ্নেয়গিরির সূচনা। তাই খুব মজা করে ছন্দে লিখলেন আগুনের ফুলকি ছোটে। কবিতাটির নাম হচ্ছে আগুনের ফুলকি ছোটে। ছন্দে মজা করে লিখলেন কবিতাটি। একটুখানি চেষ্টা করছি, জানি না কতটা পারবো। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, ফাগুনের ফুলকি ফোটে, নবযুগ পত্র ফুটে, ফাগুনের ফুলকি ফোটে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, উল্কার উল্কি লেখায় নিশীথের পথকে দেখায়, আকাশের হাজরত আলীর আত্মীয় দুল দুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, ছোট আজ ফুলকি চারা, না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ফকনি তারা, আকাশে মানিক মতি জ্যোতির ধারা, আবাদের আশার প্রদীপ নয়ন তারা, পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ছুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, কবুতর আর কবুতর আকাশের পথ পেল রে, আশেকার পালকি ছোটে, কে আসে উড়িয়ে ধুলি, বাংলার সামলা মাঠে সাওয়ার হয়ে আরবি উঠে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, ঘুমোতে পায় না বলে বুড়োরা রক্ত আঁখি, ঘুমোতে পায় না বলে বুড়োরা রক্ত আঁখি, তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাক্ষী, ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের ক্ষয় ফুটিয়ে, ইহারাই ফুলের করে আছে সব তল কুটিয়ে, ইহারাই টসটসে রস মৌটুসিকি, এরা কি উদয় তারার ঝিকি মিকি, এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুল কি ওঠে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, খুশির খুশরো যে রোজ খুনসুরি কি করে এরাই, খুশির খুশরো যে রোজ খুনসুরি কি করে এরাই, চঞ্চল চুমকুরি দেয় ফুলকুড়িকে ধরে এরাই, চঞ্চল চুমকুরি দেয় ফুলকুড়িকে ধরে এরাই, দেখেছি নাচতে এদের, শুনেছি গুনগুনাতে এদেরই সুরে মৌমাছিকে, উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে, এলো রে এলো মেলো পাগলা হাওয়া, এলো রে কেয়া পাতার নৌকা হাওয়া, উড়নি উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া, এলো রে দুরন্ত সব শিরনি খাওয়া, এলো কি চোর কাটা,
এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি, এলো রে ফলের আশা ফুলের গুছি, তুই খুশির খই ফোটাবে কথায় কথায়, টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছের ঝুমকলতায়, এলো সব আলোকলতা দুষ্ট মেয়ে, আগুনের দীপ জ্বালিয়ে, ফাগুনের ফাগে নিয়ে, হাসি আর দৃষ্টি দিয়ে, বৃষ্টির ছড়াবে গো মিষ্টির বাজার এবার নেবে লুটে, এলো রে চিত্র পাখা প্রজাপতি পিত্রকূটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে। ধন্যবাদ। খুব মজার কবিতাটি, আমার ভীষণ ভালো লাগে ওটা আবৃত্তি করতে। স্বাতী দাশগুপ্ত লিখছে সুপার, ধন্যবাদ। প্রিয়াঙ্কা বলেছে অসাধারণ, খুব সুন্দর, আপ্লুত হয়ে গেলাম, অনেক ধন্যবাদ, পাশে থেকো। তৃষা লিখছে উফ কি সুন্দর, অনেক ধন্যবাদ, তোমরা সবাই পাশে থেকো। আমি গর্বিত আমি বাঙালি বলে। ভবিষ্যতের বাঙালি প্রজন্ম যাদের কাছে আমাদের ভবিষ্যৎ বাঙালি প্রজন্ম যাদের অনেকেরই হয়তো মাতৃভাষার সাথে বর্ণ পরিচয়টুকুও ঘটেনি, ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দৌরাত্ম্যে বাংলা ভাষা আজ তাদের কাছে ব্রাত্য। আমার মনে হয় আমাদের অভিভাবকদের একটি দায়িত্ব, গুরু দায়িত্ব, কর্তব্য বর্তায় অন্তত বাড়িতে এই ভাষাটি চর্চা রাখার। ভবিষ্যতে এমন না হয় আমাদের বাংলা ভাষার, বাংলা সাহিত্যের যে অসাধারণ মণিমাণিক্যের সম্ভার লুকিয়ে আছে তা না অতল গহ্বরে তুলিয়ে যেতে হয়। সেজন্য আমরা অভিভাবকদের এখন থেকেই শক্ত হাতে হাল ধরতে হবে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় মাধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মুখ, আ আ বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি, চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ, এমনই হিজল বট তমালের ছায়া বাংলার অপরূপ রূপ।
বাংলাকে ভালোবেসে একটুখানি দু লাইন করলাম, আমি যদিও গান করি না, ভুল ত্রুটি তোমরা মার্জনা করো আমায়। প্রিয়াঙ্কা লিখেছে, আমাদের পাশে আপনাদের মতো এত ট্যালেন্টেড সবাই থাকলে আমরা নিশ্চয়ই এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবার এসব কথা বলো না, আমি খুব সাধারণ। অবশ্যই আমাদের পরিবার নিশ্চয়ই এগিয়ে যাবে, যাওয়া উচিত। আমরা সবাই একসাথে হাতে হাত ধরে এগিয়ে চলবো। আমরা প্রিয়াঙ্কা লিখেছে, ভয়েসও দারুণ। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, খুব ঠান্ডা লেগে আছে, সেজন্য আমি কষ্ট করে কি করতে পারছি, কতটুকু কি করতে পারছি আমি বুঝতে পারছি না। আমরা 2021-এ দাঁড়িয়ে আছি। অনেক নারী মুক্তি, নারীর সমতা, নারী পুরুষের সমতা, একতা, এগুলো নিয়ে নানান জায়গায় ভীষণভাবে জয় জয়াকার হয়। সামাজিক মাধ্যমগুলোতে বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস পালিত হয়। কিন্তু সত্যি কোথাও একটা জায়গায় আমার মনে হয় যে নারীরা বোধহয় এখনও পিছিয়ে রয়েছে। নারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপে সমাজের নানান আঙ্গিকে অপমানিত হয়, অবহেলিত হয়। গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগরের দেশে দাঁড়িয়েও আজকেও নারীদের প্রচুরভাবে অসম্মানের শিকার হতে হয়। একটি কবিতা আমি পড়ছি, একটি আধুনিক কবিতা, আমার ভীষণ প্রিয় কবি সুবোধ সরকারের লেখা। কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে, মেয়েদের বড় হতে নেই। মা, মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি। এই দেখো, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন, রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি তো আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার, স্যার, আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আবার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তক্ষুনি চিৎকার, আগুন, আগুন, আগুন! আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে
জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়! কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছে আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। ধন্যবাদ। তৃষা লিখছে, গায়ে কাঁটে দিয়ে উঠছে বিমিদি, অসাধারণ সত্যি। মানে কবিতাটি পড়লে সত্যি গায়ে কাঁটা দেয়। এবং এটি ঘটনা, এটা কিন্তু সত্যি, এটা কিন্তু মানে এ ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে ঘটে এখনো। এবং হাথরসের ঘটনা, নির্ভয়া কাণ্ডের মতো ঘটনা কিন্তু আমাদের সমাজে অবলীলায় ঘটে চলেছে। সমাজে এখনো অনেক কিছুর সাথে মেয়েদের মুখ বুজে আমাদের কম্প্রোমাইজ করে চলতে হয়। আমরা সামাজিক লজ্জার ভয়ে মুখ খুলতে পারি না। এই ধরনের PhD করার জন্যেও যে ঘটনা, এটাও কিন্তু ঘটে। এবারে আমি একটুখানি মহাভারতের যুগে চলে যাচ্ছি। মহাভারতের প্রতিবাদী মহীয়সী রমণী, নির্যাতিতা রমণী চরিত্র দ্রৌপদী। তার জীবন কাহিনী নিয়ে আধুনিক যুগের অনেক কবি, অনেক নাট্যকার বিভিন্নভাবে তাদের কলমের রং তুলি দিয়ে আঁকার চেষ্টা করেছেন, নানাভাবে বারংবার। তো এমনই একটি কবিতা হচ্ছে, কবিতাটির নাম হচ্ছে কৃষ্ণা। তো কবিতাটি লিখেছেন এই যুগেরই একজন বিখ্যাত কবি সব্যসাচী দেব। কবিতাটি পড়ছি আমি। দ্রৌপদী চরিত্রকে উনি ওনার নিজের ভাবমূর্তি দিয়ে দেখার চেষ্টা করেছেন। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো,
তাই তা ফিরিয়েও নিতে চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেমময় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দন্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযৌথ, আর আমি পাণ্ডু পুত্রবধূ এক পংক্তিতে দাঁড়িয়ে। আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্যে তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতির আত্মীয়, আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আবার উপরে নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, এই শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুটে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আবার। পুরো বৃদ্ধারা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর বলুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব, বিচ্যুত হয় না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুর সরি, আমার একটুখানি প্রবলেম হয়ে গেছিল, তো আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি শুরু করব? আমার প্রবলেম হয়ে গেছিল, আমি আবার ফিরে এসেছি। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এর রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন
আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই অস্ত্র যদি ছিনিয়ে নেয় কোনো দুঃশাসন, নিক, আমি কাঁদছি না। ইকো হচ্ছে। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। চক্ষের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আমি কৃষ্ণা, চক্রাগ্নি সম্ভুতা, শুধু নারী এক। ধন্যবাদ। আমার এই কবিতাটি একটুখানি ইন্টারাপশন হয়ে গেল, তো তাই মানে ঠিক সেই আবেগটা মাঝখানে ভেঙে গেল। যে আবেগটা নিয়ে শুরু করেছিলাম সেটা আর ধরে রাখতে পারলাম না। ভীষণ সুন্দর কবিতা ছিল, কিন্তু মানে কি করব বলুন, সেই তো আমরা যন্ত্রের কাছে এখন পদানত হয়ে গেছি, কিচ্ছু করার নেই। হঠাৎ হঠাৎ মুঠোফোনও আমাদেরকে খুব যন্ত্রণা দিচ্ছে। আজকাল সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, কিছুই আর অনেক কিছুই আগের মতো নেই। সময়ের সাথে সাথে পরিবর্তনের স্রোতে ভেসে আমরা অনেকটাই আধুনিক জগতে পাড়ি দিয়েছি। আধুনিক যুগে যতটাই আমরা আধুনিকতার ছন্দে পা মিলিয়ে চলার চেষ্টা করছি, ততই যৌথ পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা তাদের কেরিয়ার, চাকরি এগুলোর হাতছানিতে মা বাবার কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। বৃদ্ধ মা বাবাকে ফেলে রেখে তারা বিদেশে পাড়ি দিচ্ছে বা অন্য কোনো শহরে চলে যাচ্ছে, কিন্তু তারা আর অনেক সময় দেখা যাচ্ছে তারা ফিরে আসছে না বাবা মাকে, আর বাবা মায়ের সঙ্গে কোনো অনেক সময় যোগাযোগ রাখছে না, বাবা মার দেখাশুনো করছে না। তাই বৃদ্ধ বয়সে বাবা মার সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে নিঃসঙ্গতা। সেটা সত্যি ভীষণ মর্মান্তিক, সবার জীবনেই হয়তো সেটা ঘটতে চলেছে। তো এই ধরনের ঘটনা আজকাল আকছার হয়ে চলেছে। আর এরকম কবিতা অনেক কবি তাদের কলমে তুলে ধরেছেন। তো এ ধরনের একটি কবিতা আমি এখন পড়ে শোনাবো। কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দার লেখা কবিতাটির নাম হচ্ছে অন্য গোপাল। কাশিটা আজ আর তত জ্বালাচ্ছে না। ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেলবেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলারই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমের গুটি, হাফ হাতা আর গোল গলার একটা সোয়েটার ইতিমধ্যে শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন আরেকটাতে, যাতে পুজোর আগে এটাও তিনি শেষ করতে পারেন, যাতে 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই এটিও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো, সোজা উল্টো, তার হাত এতদিন যেমন দ্রুত চলতো, আজ আর তেমন চলছে না। তার কারণ নিউ জার্সি থেকে আজই একটি চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল অর্থাৎ অরুণাংশু সেন আর কমলিকার পুত্র
রনি। তাতে যদিও রোমান হরফে তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপি আর মা বলেছে সেপ্টেম্বরের শেষে আমরা কলকাতা নয়, ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ী তা জানা নেই, তবে এটুকু তিনি ঠিক বুঝতে পারেন যে ছুটি কাটাবার পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালির ঝুঁটি ধরে নেড়ে মাঝে মাঝেই ছুটে আসছে ভরা বর্ষার দমকা জল হাওয়া। সামনের মাঠে তারই মধ্যে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সবাইকে তিনি না চিনলেও এই বৃদ্ধা পাশের চৌকিদারের ছেলেটিকে তিনি ঠিক চেনেন। ওর নাম তিনি জানেন না, তবে ওর বয়স হয়তো বছর 10-এরই হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো হঠাৎ, চেয়ার ছেড়ে সামনে এগিয়ে এলেন জ্যোৎস্নাময়ী। ছেলেটাকে কাছে ডেকে এনে গোল গলা হাফ হাতা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে এক গাল হেসে বললেন, গোপাল, এটা তোরই জন্যে বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস। ধন্যবাদ। শোনা কি যাচ্ছে? কিছু প্রবলেম হচ্ছে কি? কেউ কেউ লিখছে, দেখছি যে শোনা যাচ্ছে না, বুঝতে পারছি না কি অসুবিধে পড়লাম। প্রিয়াঙ্কা লিখছে, ভীষণ সুন্দর, গা শিউরে উঠছে। সত্যি, মানে ভবিষ্যৎ সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম কি যে আসতে চলেছে সেটা ভাবলে সত্যি গা শিউরে ওঠে। আমরা শহুরে শিক্ষিত আরামবিলাসী ভদ্র মানুষ বলে নিজেদের দাবি করি, কিন্তু মাঝে মাঝেই আমরা বড্ড স্বার্থপরতার পরিচয় দিয়ে ফেলি আমাদের কর্মে, আমাদের চিন্তাধারায়। আর অশিক্ষিত গরিব গ্রাম্য মানুষকে, বস্তিতে থাকা মানুষকে অবহেলা করি, তাদের অসম্মান করতেও আমরা পিছপা হই না। অথচ যদি কোনোদিন কোনো বিপদে পড়ি তাহলে কিন্তু সেই অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষরাই আমাদের সহায়ক হয়। 50-এর দশকের বর্ষিয়ান কবি শঙ্খ ঘোষ, উনি বরাবরই প্রতিবাদী মানসিকতার। তার কলম গর্জে ওঠে এই শহুরে মানসিকতার বিরুদ্ধে। একটি কবিতা বলছি, শঙ্খ ঘোষের লেখা, কবিতাটির নাম হচ্ছে বস্তি। কবিতাটির নাম হচ্ছে বস্তি, কবি শঙ্খ ঘোষ। আমরা যেখানে থাকি তার ঠিক পাশেই মস্ত বস্তি। সকালে দুপুরে রাত্রে সেখানে কেবলই ধস্তাধস্তি, চিল চিৎকারে পাড়া ফেটে যায়, ওরে শব্দের ফুলকি, এক্ষুনি কোনো রক্তারক্তি হবে, তাতে আর ফুলকি। মা বলেছে, আর পারি না তো বাপু, এই যে 18 ঘন্টা খেটে খুঁটে শেষে নিরিবিলি এসে বিশ্রাম চায় মনটা। তখনও এসব ভালো লাগে বলো?
এত অবিরাম উৎপাত, বুঝি না কেন যে পুলিশ ডাকিয়ে করে না এদের উৎখাত। কিন্তু কিন্তু সেদিন পাড়ায় যখন লাগলো আগুন রাত্রে, বাবারা সবাই ওকে দুষছে, মায়েরা মরছে কাতরে, গোটা বাবু পাড়া ভয়ে দিশাহারা, কি জানি কি ভবিতব্য, ঠিক তক্ষুনি ছুটে এলো এরা। আমরা যাদের বলি অসভ্য, এসেই ঝাঁপালো এদিকে ওদিকে, মুহূর্ত নেই চিন্তা। বাবারা জানে না কিভাবে এদের কেটেছিল আজ দিনটা। শক্ত না করে নিজে জলে পুড়ে নেভালো অকাল বন্যি। ফেরার সময় বলে গেল শুধু, ধন্যি বাবুরা ধন্যি। মিছে কলরব মিটে গেল সব, মিলল অগাধ স্বস্তি। মা এসে বলে যে ভাগ্যে পাশেই ছিল হে অবোধ বস্তি। ধন্যবাদ। একদম বাস্তব চরিত্র, বাস্তব চিত্র। আমরা কিন্তু প্রায়শই এটা করে থাকি। তারা কিন্তু বিপদে আমাদের পাশে ঢাল হয়ে এসে দাঁড়ায়, কিন্তু অবহেলা অসম্মান আমরা কিন্তু তাদের করতে কখনো পিছু পা হই না। প্রিয়াঙ্কার ছেলেও শুনছে, খুব মনোযোগ দিয়ে শুনছে, বা খুব ভালো লাগছে আমার। বাচ্চারা শুনুক, সেটাই কাম্য। কারণ আগামী প্রজন্ম, তাদের কাছে যদি এই সংস্কৃতিকে একটুখানি হলেও পৌঁছে দিতে পারি, তাহলেই মনে হয় আমার আবৃত্তি চর্চা যেটা, সেটা কিছুটা হলেও সার্থকতা পাবে। আমরা যে প্রচণ্ড রকম স্বার্থপর হয়ে যাচ্ছি, এই স্বার্থপরতা কিন্তু আমাদেরকে আবার ভীষণভাবে নিঃসঙ্গ করে দিচ্ছে, এটাও কিন্তু সত্যি কথা। যতই আমরা উন্নত, আধুনিক, বিজ্ঞানভিত্তিক জীবনে পদার্পণ করছি, ততই নিঃসঙ্গতা আমাদের জীবনে একটা বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আমাদের ফ্যামিলি লাইফে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে। মানুষ আমরা খুঁজে বেড়াচ্ছে প্রকৃত বন্ধুকে, যার কাছে মনের কথাটা খুলে বলতে পারবো, মনের কথা শেয়ার করতে পারবো। সেরকম মানুষ আজকালকার দিনে খুব দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। সবাই কিন্তু আমরা সেই মানুষের খুঁজে বেড়াই। আমার মোবাইলটা খুব হ্যাং হচ্ছে, তাই আমি প্রবলেমে পড়ছি। তাই আমরা কিন্তু প্রকৃত বন্ধুর খোঁজে ঘুরে বেড়াই, যার কাছে অনেক সময় মনের দুঃখ, মনের গোপন কষ্টগুলো আমরা শেয়ার করতে পারি। সেরকম প্রকৃত বন্ধু পাওয়াও খুব দুর্লভ হয়ে পড়েছে। তো এরকমই একটি কবিতা আমার খুব ভালো লেগেছে। আজকের আধুনিক যুগের খুব বিখ্যাত একজন কবি শ্রীজাত, উনি লিখেছেন আমি একটা তুই চাই। কবিতাটির নাম হচ্ছে আমি একটা তুই চাই। হ্যাঁ, বারবার লাইভ বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আমার মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। কবি শ্রীজাতর লেখা কবিতাটি আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আবার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই,
যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় একটা বস্তা। তারপর কুলির মতো মাথায় বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে বইলি এতদিন এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আবার সব অভিশাপের ঝুলি। আমার ঠিক এরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি এরকম একটা তুই চাই। ধন্যবাদ। কি মনে হয়, সত্যি তুই চাই, তাই না? একদম। সবার মনের গোপন ব্যথা, গোপন কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা, এগুলো ভাগ করে নেওয়ার লোক চাই। আজকের দিনে কিন্তু খুব দুর্লভ। কবিতাটি আমার দারুণ লেগেছে। আমার মোবাইলটা বারবার খুব ডিস্টার্ব করছে, হ্যাং হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, সামনেই ভারতবর্ষের ৭২তম প্রজাতন্ত্র দিবস। তো বিভিন্ন সব বীর কবি মনীষীদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে, আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা বলছি। কবিতাটি শুভ দাশগুপ্তের লেখা। কবিতার নাম হচ্ছে, বিখ্যাত কবিতা, কবিতার নাম হচ্ছে ফিরে এসো আগুন। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি। কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহমলনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে। আমার হৃদয়ে তোমার ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের, মহাকাশের, সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে বর্তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোর সম্পাদ। মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি। চলছে চিতা, চলছে মৃত মানুষ, আর চারপাশের ঢাক ঢোল কাঁসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া এক পাল পাশব লোভ।
আর সেই উন্মাদ কালো বেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঠেকেছিল মানবের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয়, বাদল, দীনেশ। কখনো তুমি বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে, খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের মিছিলে। শেষবার তোমাকে দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে, গ্রামে, কাছে, দূরে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশের গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠেছে। আমার স্বজন, আমার সময়, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। ধন্যবাদ। এই আগুনকে আমরা সত্যি খুব চাই, মনে প্রাণে চাই। আজকের এই অবক্ষয়িত সমাজে এই আগুন সত্যি খুব দরকার। মহামানব, এরকম মহামানবেরা বারবার যুগে যুগে অবতীর্ণ হন, আমাদের সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচান। আমার সময় তো শেষ হয়ে এলো। আর আমি বিশেষ কিছু বলতে যাচ্ছি না, এটুকুই বলবো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। নতুন বছরে অনেক প্রাণসুধা সঞ্জীবনী শক্তিতে ভরপুর হয়ে আমরা এগিয়ে চলি। পরম মঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করছি, মারণ ভাইরাসের বিজয় ডঙ্কা, বিজয় রথ এবার থেমে যাক। আমাদের মানবের অশ্বমেধ ঘোড়া এগিয়ে চলুক, জয়ের ঘোড়া এগিয়ে চলুক তত্তরিয়ে। এটাই কামনা করছি, সবার সুস্থতা কামনা করছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সঙ্গ দিয়েছেন, তাদের সবাইকে আমার আবারও আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি।
নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, সবার সুস্থতা, সবার সব আশা পূর্ণ হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।